ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেবেন পুতিন। আলোচনা থমকে যাওয়া ইরানে বড় হামলার চিন্তায় ট্রাম্প। আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান। নতুন করে বসছে পারমাণবিক বোমা, পারমাণবিক যুদ্ধের দামামা বাজালেন পুতিন। এবং সর্বশেষ জানাবো, ইউরেনিয়াম ইস্যুতে আবারও যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য, শক্ত অবস্থানে ইরান, এক চুলো ছাড় নয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেবেন পুতিন। ইরানের ইউরেনিয়াম কি এবার রাশিয়ায় যাচ্ছে? পর্দার আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো পারমাণবিক সমীকরণ? আর কেন হঠাৎ করে এই ইস্যুতে সরাসরি নড়েচড়ে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? চীনের রাজধানী বেজিং অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন পুতিন ও শি জিনপিং। আর সেই বৈঠকে উঠে এসেছে বিস্ফোরক এক প্রস্তাব, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হতে পারে। এই তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন, দ্বিপাক্ষিক চা বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শেয়ার করেন। যদিও পুরো বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে, তবুও আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ এটি শুধু ইউরেনিয়াম স্থানান্তরের প্রশ্ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক ভারসাম্য, এমনকি ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনাও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বলছে, ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা প্রায় 60%। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 90% পৌঁছায়, তাহলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আর ঠিক এই কারণে বহুদিন ধরে ইরানের ইউরেনিয়াম ইস্যুকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছর জুনে সে আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা 12 দিনের অভিযানে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও একটি জিনিস তাদের হাতের বাইরে থেকে যায়, সেটি হচ্ছে ইরানের ইউরেনিয়াম মজুদ। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরানের ইউরেনিয়াম তখনও পুরোপুরি নিরাপদ অবস্থানে ছিল। আর্থিক যুদ্ধবিরতির এক সপ্তাহ পরই আসে পুতিনের নতুন প্রস্তাব। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। অবাক করার বিষয় হলো, ইরান এই প্রস্তাবে নীতিগত সম্মতিও দিয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কারণ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ার নিয়ন্ত্রণে যায়, তাহলে পুরো পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে। একই সঙ্গে মস্কো তেহরানের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, পুতিন কি সত্যি ইরানের ইউরেনিয়াম নিজের দেশে নিতে চাচ্ছেন, নাকি এটি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার নতুন কূটনৈতিক চাল? কারণ ইতিহাস বলছে, পারমাণবিক ইস্যুতে ছোট একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভূরাজনীতির ভবিষ্যৎ। আলোচনা থমকে যাওয়া ইরানে বড় হামলার চিন্তায় ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনা অগ্রসর হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে উঠছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যুদ্ধ শেষ ঘোষণা করার আগে ইরানের বিরুদ্ধে আরেকটি বড় সামরিক হামলার সম্ভাবনাও বিবেচনা করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, বিভিন্ন দেশের মধ্যস্থতার চেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা এখনো কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরানে পৌঁছেছেন বলেও জানানো হয়েছে। পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান। সংখ্যা এড়াতে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন ইরান। শুক্রবার মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানায় তেহরান। এদিকে ইরানকে ইউরেনিয়াম শূন্য করতে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থমকে গেছে ইরানের দক্ষিণাঞ্চলে উপকূলের জনজীবন। সমুদ্রে মার্কিন অর্থনৈতিক অবরোধ যেন কফিনের পেরেকের মতো গেঁথে গেছে সমুদ্র নির্ভর ইরানিদের জীবনে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর এই অচল অবস্থার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের দাবি মেনে সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করাই একমাত্র পথ তেহরানের। এমন সমীকরণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে জোরদার দরবার। সংকট নিরসনে মধ্যস্থতা করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আলোচনায় মিত্র হিসেবে সামিল হয়েছে কাতারও। তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও ইউরেনিয়াম ইস্যুতে এখনই কোনো চুক্তি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকবে তারা।
ফলে কূটনৈতিক সমাধানের পথ স্পষ্টতই সংঘাতের দিকে যাচ্ছে। পরমাণু কর্মসূচি তেহরানের জন্য কাল হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, খুব শীঘ্রই এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে, তাদের সব ইউরেনিয়াম জব্দ করা হবে। তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্রদের সবসময় পাশে চায় ওয়াশিংটন। সুইডেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও সেই সুরে পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। খুবই একঘেয়ে একদল মানুষের সঙ্গে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, এবার যদি তেহরান চুক্তি না করে তবে আমাদের সামনে বিকল্প পথ খোলাই রয়েছে। ইরানের ইউরেনিয়াম কি এবার রাশিয়া যাচ্ছে? পর্দার আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো পারমাণবিক সমীকরণ? আর কেন হঠাৎ করে এই ইস্যুতে সরাসরি নড়ে চড়ে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন পুতিন ও শি জিনপিং। আর সেই বৈঠকেই উঠে এসেছে বিস্ফোরক এক প্রস্তাব, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হতে পারে। এই তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন, দ্বিপাক্ষিক চা বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শেয়ার করেন। যদিও পুরো বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে, তবুও আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ এটি শুধু ইউরেনিয়াম স্থানান্তরের প্রশ্ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক ভারসাম্য, এমনকি ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনাও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বলছে, ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা প্রায় 60%। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 90% পৌঁছায়, তাহলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আর ঠিক এই কারণেই বহুদিন ধরেই ইরানের ইউরেনিয়াম ইস্যুকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছর জুনে সেই আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা 12 দিনের অভিযানে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও একটি জিনিস তাদের হাতের বাইরে থেকে যায়, সেটি হচ্ছে ইরানের ইউরেনিয়াম মজুদ। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরানের ইউরেনিয়াম তখনও পুরোপুরি নিরাপদ অবস্থানে ছিল। আর ঠিক যুদ্ধবিরতির 1 সপ্তাহ পরই আসে পুতিনের নতুন প্রস্তাব। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। অবাক করার বিষয় হলো, ইরান এই প্রস্তাবে নীতিগত সম্মতিও দিয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কারণ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ার নিয়ন্ত্রণে যায়, তাহলে পুরো পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে। একই সঙ্গে মস্কো ও তেহরানের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। তেহরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম হস্তান্তরের শর্তে কোনো চুক্তি হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের এই বক্তব্য এখন মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সবচেয়ে বড় অচলাবস্থায় পরিণত হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে নারীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ইরানের সম্ভাব্য সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে। ইউরেনিয়াম ইস্যুতে ইরানের এই অবস্থান শুধু কূটনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নেই, এটি ট্রাম্প প্রশাসনের উপর সরাসরি চাপ। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও এই ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে। কিন্তু ইরান এখন বলছে, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না এবং এটিই তাদের রেড লাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান এখন আলোচনার কাঠামোই বদলে দিতে চাইছে। তেহরান চাইছে প্রথমে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ সংকট সমাধান হোক, পরে পারমাণবিক আলোচনা। ইরান পারমাণবিক ইস্যুকে তাৎক্ষণিক ছাড় হিসেবে ব্যবহার করতে রাজি নয়। আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের আগের প্রস্তাবেও মূল ফোকাস ছিল যুদ্ধ বন্ধ করা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম থেকে পিছু হটার কোনো প্রস্তাব সেখানে ছিল না। এ কারণেই কাতার ও পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীতে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বর্তমানে কাতারের প্রতিনিধি দল বৈঠক করছে। একই সঙ্গে পাকিস্তান এখনও প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ ও দোহা উভয়ই চেষ্টা করছে যুদ্ধবিরতি টিকিয়ে রেখে অন্তত সীমিত একটি রাজনৈতিক সমঝোতা তৈরি করতে।
কিন্তু আসল সংকট হচ্ছে অবিশ্বাস। ইরানের সর্বোচ্চ নেতা ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখতে হবে, কারণ তেহরানের আশঙ্কা যদি তারা ইউরেনিয়াম হস্তান্তর করে তাহলে ভবিষ্যৎ মার্কিন বা ইসরায়েলি হামলার মুখে নিজেদের পুরোপুরি দুর্বল করে ফেলবে। ইরানি নেতৃত্ব এখন বিশ্বাস করে ইউরেনিয়াম হারানো মানে কৌশলগত প্রতিরক্ষা হারানো। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানও কঠোর। ওয়াশিংটন ও তেল আবিব দুই পক্ষই মনে করছে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা মানে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্যতা রয়ে যাওয়া। এই অচলাবস্থার পেছনে আরেকটি বড় কারণ হলো হরমুজ প্রণালী। যুদ্ধের পর থেকে বিশ্ব জ্বালানি বাজারে চাপ রয়েছে। ইরান চাইছে হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ আংশিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক, এমনকি নতুন পরিবহন ব্যবস্থা গঠনের কথাও উঠেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো এটিকে অগ্রহণযোগ্য বলছে। ফলে সমাধানের বদলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সামনে এখন দুটি পথ, একদিকে আপোষ করে আংশিক সমঝোতায় যাওয়া, অন্যদিকে আবারও সামরিক চাপ বাড়ানো। কিন্তু সমস্যা হলো নতুন হামলা হলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য আবার বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তেলের বাজার, বৈশ্বিক শিপিং, এমনকি ইউরোপ ও এশিয়ার অর্থনীতিও নতুন ধাক্কা খেতে পারে।